Good afternoon. Namaskar. Myself Kamlendu Mishra, GM Communications and Corporate Marketing, Health World Hospitals. এবং আপনারা যেমন জানেন প্রত্যেক সপ্তাহ আমরা এই সময় হাজির হই আপনাদের কাছে to get you acquainted with some very popular diseases, acquainted names. আমরা অনেক কিছু শুনে থাকি, তার সম্পর্কে বিশদভাবে জানাবার জন্য আমাদের কনসালটেন্টস, আমাদের ডক্টরসরা আপনার কাছে আসে। এবং দিস হ্যাজ বিন দ্য ইন্টেনশন অফ হেলথ ওয়ার্ল্ড হসপিটালস, যে আমরা যেখানে থাকি আমাদের আশেপাশে সবাই যেন হেলথের ব্যাপারে অ্যাওয়্যার থাকুক এবং ডিফারেন্ট ডিজিজেস সম্পর্কে একটা ধারণা হোক। সো ইন দ্যাট ইন্ডিভার ওয়ান্স অ্যাগেন উই আর হিয়ার। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সমিত দা, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হেলথ ওয়ার্ল্ড হসপিটালস। ওনার সম্পর্কে আমি বলতে পারি হি হ্যাজ হ্যাড মোর দ্যান 30 years of experience as a surgeon, very reputed surgeon in Durgapur Steel Plant's main hospital, a unit of Steel Authority of India Limited. আমাদের সৌভাগ্য আজকে ডক্টর দা হ্যাজ গিভেন হিজ প্রেশাস টাইম উইথ আস। আজকে যেহেতু আমি বললাম যে হি ইজ অ্যান এক্সপার্ট অ্যান্ড আ ভেরি রিনাউন্ড ফেস ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি অ্যাজ ফার অ্যাজ সার্জারি ইজ কনসার্ন। তো আজকে ওনার সাথে আমরা কথা বলছি প্রস্টেট সম্পর্কে। অনেক কিছু জানার আমাদের ইচ্ছে আছে, আগ্রহ আছে, কৌতূহল আছে এবং আমরা ভাগ্যবান আজকে ওনাকে আমরা পেয়েছি। বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, যেটাকে আমরা শর্ট ফর্মে বিএইচপি বলে ডেকে থাকি। এবং প্রস্টেট সম্পর্কে আমরা অনেকে শুনেছি, অনেকে জানেনও, একটা বয়সের পর অনেকের হয়। তো এগুলো সবই কিন্তু আবছা একটা কনসেপ্ট রয়েছে। অ্যাবসলিউটলি ক্লিয়ারলি এটা কি এবং এটা কিভাবে হতে পারে, হাউ টু ট্রিট দিস, এই সমস্ত কিছুই আজকে জেনে নেব ডক্টর দায়ের কাছে। ওয়েলকাম ডক্টর সাহেব ইন দিস শো। প্রথমেই আপনাকে জাস্ট একটা ছোট্ট ভীষণ সোজা যেটা আমাদের কৌতূহল আছে যে হোয়াট ইজ বিএইচপি অর বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট? বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট বলার আগে আমি বরঞ্চ প্রথমে শুরু করি প্রস্টেট গ্ল্যান্ডটা কি জিনিস। ওকে, প্রস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড যেটা শুধুমাত্র পুরুষ মানুষদের থাকে, আচ্ছা, মহিলাদের থাকে না। ওকে। প্রস্টেট গ্ল্যান্ডটা একটা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা অংশ। এই প্রস্টেট যখন গ্ল্যান্ড বলছি তার মানে এর থেকে কিছু সিক্রিশনস হয়। এই সিক্রিশনসটা আমাদের যে সেমিনাল ফ্লুইডের একটা পার্ট অফ সিক্রিশন, এই প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশন দিয়ে তৈরি হয়। সহজভাবে বোঝানোর জন্য এটাই বললাম, আর জটিলভাবে গেলাম না। তাহলে প্রস্টেট গ্ল্যান্ডটা আমাদের শরীরের একটা গ্ল্যান্ড। যে গ্ল্যান্ডটা থাকে কোথায়? গ্ল্যান্ডটা থাকে আমাদের যে মূত্রথলি আছে অর্থাৎ ইউরিনারি ব্লাডার, তার ঠিক নিচের দিকে আর রেকটামের সামনে, অর্থাৎ নিচের দিকে ব্লাডারের ঠিক নেক যেখানে, সেই নেকের চারপাশে আর রেকটামের সামনেটাতে এই গ্ল্যান্ডটা থেকে সিক্রিশনস হয়। সেই সিক্রিশনসটা আমাদের একটা রিপ্রোডাক্টরি সিস্টেমের একটা অংশ। যেহেতু এটা সেমিনাল ফ্লুইড, সিমেনের যে ফ্লুইডটা থাকে সেটার একটা পার্ট এই প্রস্টেটের সিক্রিশনস থেকে আসে। থ্যাংক ইউ ডক্টর সাহেব, থ্যাংক ইউ সো মাচ প্রস্টেট সম্পর্কে আমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য। এরপর আমি ফিরে আসি আমার প্রশ্নে, যে বিএইচপিটা যেটা নিয়ে আমরা অনেকবার শুনে থাকি, এটা সম্পর্কে যদি একটু আপনাদের জানান। বিএইচপি হচ্ছে বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট। আমাদের প্রস্টেটের অংশটা বাড়তে থাকে বয়স বাড়ার সাথে সাথে। 50 বছর বয়সের পর থেকেই আস্তে আস্তে প্রস্টেটের সাইজটা বড় হতে থাকে। এটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? সব পুরুষ মানুষের সব পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এটা তো নরমাল ইনএভিটেবল। ওকে। এবার এই প্রস্টেট গ্ল্যান্ডটা বাড়তে থাকে। এই প্রস্টেট গ্ল্যান্ডটা যখন বেড়ে যায়, কিন্তু আগেই নামটার মতোই লেখা আছে যে বিনাইন, তার মানে এটা ম্যালিগন্যান্ট নয়। হ্যাঁ, এটা আমি জানার ছিল যে এই যে ম্যালিগন্যান্ট ব্যাপারটা একটা আমরা যেটা খুব ভয় করি, অ্যান্ড দিস উই আর নেমিং অ্যাজ বিনাইন। এই বেসিক ডিফারেন্সটা যদি একটু সরল করে আমাদেরকে বুঝিয়ে দেন। এটা বিনাইন মানে এইটা ক্যান্সারাস টিস্যু নয়, বা এর মধ্যে ক্যান্সারাস টিস্যু নেই, ম্যালিগন্যান্সির কিছু, ম্যালিগন্যান্সির ব্যাপারটা। কিন্তু ম্যালিগন্যান্সিতেও কিছু বাড়ে, বিনাইন লিশনসেও, বিনাইন প্রস্টেটও একইভাবে গ্রোথটা হয়। শুধু এই গ্রোথটার মধ্যে কোনো
ক্যান্সারাস প্রবলেম বা ক্যান্সার ঘটিত কিছু হয় না। প্রস্টেটের ক্যান্সার হয়, প্রস্টেটের ক্যান্সার না হওয়ার কিছু নেই, সেটা আলাদা অসুখ, তার সাথে এটা ডাইরেক্টলি লিঙ্ক না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এই প্রস্টেটের কতগুলো ভাগ আছে। যেমন ধরুন প্রস্টেটের বিভিন্ন জায়গা আছে, সব জায়গায় কিন্তু বিনাইন বা প্রস্টেটের গ্রোথ হওয়ার একটা আলাদা জায়গা প্রস্টেটের, আবার ক্যান্সার হওয়ার যে জায়গাটা সেটাও প্রস্টেটের মধ্যে আলাদা জায়গা। এটাই কি আমরা জোন অফ প্রস্টেট বলি? না, জোন তো হচ্ছে ডিফারেন্ট জোন, ডিফারেন্ট জোন। যেমন প্রস্টেটের একটা আউটার জোন থাকে, সেই আউটার জোনটাই বেসিক্যালি আপনার 70% অফ দ্য গ্ল্যান্ডুলার এলিমেন্টস আউটার জোনে থাকে। সেই আউটার জোনটাই কিন্তু প্রস্টেটাইটিস এবং ক্যান্সার জোনের জন্য মার্ক করা। ওখানেই সাধারণত প্রস্টেটাইটিস বা ক্যান্সার গুলো আউটার জোনে হয়। আর তার মাঝখানে থাকে সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনটা 25% অফ প্রস্টেট টিস্যু দিয়ে থাকে। এর মাঝখানে যে জোনটা সেটাকে বলা হয় ট্রানজিশনাল জোন। সেই ট্রানজিশনাল জোনটাতে আপনার বিনাইন হাইপারট্রফি প্রস্টেটের গ্রোথটা হয়। এটা আমি আশা করি বোঝাতে পারলাম। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, প্রস্টেটটা যেহেতু মূত্রথলির ঠিক নিচের দিকে থাকে, আমাদের ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালী, যেটা ইউরিনারি ব্লাডার থেকে আমাদের শেষ পর্যন্ত এসেছে, মূত্রদ্বার অবধি যেটা এসছে, সেই ইউরেথ্রা সেই পোর্শনটাকে বলে। সেই ইউরেথ্রার প্রথম পোর্শনটা কিন্তু প্রস্টেটের ভেতর দিয়ে যায়। তার ফলে কি হয়, প্রস্টেটের ভেতর দিয়ে যাওয়ার জন্য এই পোর্শনটাকে বলা হয় প্রস্টেটিক ইউরেথ্রা। ইউরেথ্রা এই পার্টটাকে আমরা বলি প্রস্টেটিক ইউরেথ্রা। এবার যেটা আপনি জিজ্ঞাসা করছিলেন যে বিনাইন হাইপারট্রফি প্রস্টেটে কি হয়, তো এইবার যখন হাইপারট্রফি মানে অর্থাৎ সেন্ট্রাল জোনের পাশে ট্রানজিশনাল জোনে যখন প্রস্টেটিক টিস্যুর গ্রোথ হয়, তখন সে কিন্তু চারদিক থেকে একটা কম্প্রেসিভ এফেক্ট ওই ইউরেথ্রার মধ্যে আসতে পারে। তার ফলে কি হতে পারে, আমাদের ইউরিনারি ফ্লোতে একটা অবস্ট্রাকশনস হতে পারে, এবং সেটা একটা বড় সিম্পটম এই বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেটের। এর সাথে একটা জাস্ট জানার ইচ্ছে ছিল যে প্রস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায়, তো যে ইউরেথ্রার কথা আমরা বলছি, এইটার উপর কি কোনো অ্যাডভার্স এফেক্ট পড়ে? হ্যাঁ, আচ্ছা, আগেই তো বললাম আপনাকে এখনই যে প্রস্টেটের যে ইউরেথ্রার চাপ পড়ে চারদিক থেকে, তার ফলে তার প্যাসেজটা ধরুন একটা কোনো অংশ আছে, তার চারদিক থেকে তো চেপে দিই, সেটা কম্প্রেস হবে, সেখান দিয়ে ফ্লোটা তো ডেফিনেটলি তার ডিফারেন্টলি কমে যাবে। ডেফিনেটলি কমে যাবে, তাই না? রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। থ্যাংক ইউ ডক্টর। আচ্ছা, বিএইচপি এর সিম্পটমস যেগুলোকে আমরা বলি, জেনারেল সিম্পটমস আমরা কি করে বুঝবো যে সামওয়ান ইজ এফেক্টেড উইথ বিএইচপি? সেইটাই তো কথা, আসল কথা তো সেখানেই। সিম্পটম না থাকলে তো মানুষ ডাক্তারের কাছে আসবে না, রাইট? আর ডাক্তারের কাছে আসার জন্য এমন কিছু সিম্পটমস থাকতে হবে যেটা তাকে বিরক্ত করছে বা তাকে অসুবিধায় ফেলছে। তা এই তো বয়স বাড়ার সাথে সাথে সবার ধরুন প্রস্টেট গ্ল্যান্ড বাড়ছে, তাহলে কেউ কেউ ডাক্তারের কাছে আসছে, কেউ কেউ ডাক্তারের কাছে আসছে না। তার মানে কি, কারোর এমন কিছু সিম্পটম দেখা দিচ্ছে না যেগুলো তাকে খুব উদ্বিগ্ন করে তুলেছে। আবার কাউকে হয়তো কিছু কিছু মানুষকে এতটাই তার সিম্পটমের জন্য তার প্রবলেম হচ্ছে, তার কোয়ালিটি অফ লাইফটা সাংঘাতিকভাবে এফেক্ট করছে। আমি একটু বিস্তারিতভাবে বলি এই জন্য, দেখুন, এই যখন একটা প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়, তখন তিন ধরনের জিনিস আমাদের এফেক্ট করে। একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটমস বলে একটা ডাক্তারি ভাষায় কথা আছে, সেটাকে লাটস বলে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটমস। তার সাথে আরেকটা কি হয়, আরেকটা হয় যে বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেট, এবং আরেকটা হয় আপনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন। এই যে তিনটে জিনিসই হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, এবং এই বিভিন্ন অসুখে হতে পারে, কিন্তু এই তিনটের সিম্পটম মোরাললেস একই দিকে যায়। অর্থাৎ বিনাইন হাইপারট্রফি এই সিম্পটমসগুলো থাকলেই যে তার বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেটের জন্য হয়েছে সেটা ধরা যায় না, সেটাকে আমাদের বুঝতে হয় আরো অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু বিনাইন হাইপারট্রফি অফ প্রস্টেটের যে বেসিক সিম্পটমসগুলো, সেগুলো আপনাদেরকে আমি একটু বলে নিই। সেটা সাধারণত আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ইরিটেটিভ সিম্পটমস, অর্থাৎ আপনাকে কেউ ইরিটেশন করছে, আপনাকে বিরক্ত করছে। আমি বারবার বলছি, কি কি হতে পারে? ফ্রিকোয়েন্সি, আপনাকে সারাদিনে বারবার ইউরিন করতে যেতে হচ্ছে, দিনে 7 থেকে 10 বারের বেশি আপনাকে ইউরিন করতে যেতে হচ্ছে, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, আপনার অসুবিধা হচ্ছে। 2 নম্বর কি হতে পারে? আর্জেন্সি, অর্থাৎ আপনার একটা ইউরিন করার একটা বেগ এসেছে এবং সেটাকে আপনি সেই ডিজায়ারটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেটা হচ্ছে আর্জেন্সি। আর কি হতে পারে না,
আপনার এই আর্জেন্সিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আপনার ইউরিনটা লিক করে যাচ্ছে, সেটাকে বলে আমাদের ডাক্তারি পরিভাষায় ইনকন্টিনেন্স। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে, আপনার ইউরিনের চাপ খুব লাগছে, আপনি অথচ সেটা ধরে রাখতে পারছেন না, এবং একটা এমন পর্যায়ে চলে গেছে যে ধরে রাখতে না পারলেও আপনার কাপড়ে ইউরিন হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আরো একটা জিনিস যেটা আমাদের কাছে সব থেকে বেশি কমপ্লেন নিয়ে পেশেন্টরা আসে, যে ডাক্তারবাবু রাত্রিবেলা অনেকবার উঠতে হচ্ছে বাথরুম করতে, সেটাকে বলে নকটিউরিয়া, অর্থাৎ রাত্রিবেলা বারবার পেচ্ছাপ পাচ্ছে। এবার আপনার এই যে চারটে আমি সিমটমের কথা বললাম, এগুলো আপনি ভেবে দেখুন তো আপনার পক্ষে কতটা অস্বস্তিকর। আপনি ধরুন কোনো রেলওয়ে স্টেশনে আপনি রেলে করে যাচ্ছেন বা লোকাল ট্রেনে যাচ্ছেন, যেখানে বাথরুম নেই, বাসে করে লং ট্রাভেল করছেন, সেখানে বাথরুম নেই, আপনি বিয়ে বাড়িতে খেতে গেছেন, সেখানে কোনো ইউরিন পাস করার জায়গা নেই, তাহলে আপনাকে কতটা নিজের লাইফকে অ্যাডজাস্ট করতে হয়, কতটা ভয়ে ভয়ে থাকতে হয়। অল দিস causes effect on your quality of life. একটা সাইকোলজিক্যালও একটা ভীষণভাবে। এখানে আরো একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে দেখুন কোয়ালিটি অফ লাইফ অনেক রকম ভাবে তো ডিস্টার্ব হয়। আপনি নিজে ডিস্টার্ব হচ্ছেন, কিন্তু আপনি রাত্রিবেলা বারবার বাথরুম করতে হচ্ছে, আপনার পাশে আপনার স্ত্রী শুয়ে আছেন বা আপনার পাশে আপনার অন্য কেউ আত্মীয় শুয়ে আছেন, তার তো ঘুমটা ভেঙে যাচ্ছে, তার ডিস্টারবেন্স হচ্ছে, এবং সে কিন্তু এই ব্যাপারটা কেউ মেনে নিতে পারে, নাও মেনে নিতে পারে। অর্থাৎ পুরো ব্যাপারটারই একটা আপনার লাইফস্টাইলটারই একটা অসুবিধার মধ্যে পড়ে। রাত্রিবেলা অনেকে বলেন যে একবার নাকি ওই রাতের দিকে 2-3টের সময় পেচ্ছাপ পায়, ইউরিন পায়। ইজ ইট নরমাল বা ইজ ইট আ সিম্পটম অফ দ্যাট ইজ? একবার ওঠার জন্য কিছু অসুবিধা নেই, একবার নিয়ে কোনো অসুবিধা নেই। যদি ধরুন আমার তো একটা ঘুমের সাইকেল আছে, রাইট, হ্যাঁ, আমি একবার মাঝখানে যদি উঠে তারপর আবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি, আবার ভোর রাত্রে উঠে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি 4বার উঠছেন, 5বার উঠছেন, তখন তো আপনার অসুবিধা হবে, তখন তো আপনার প্রবলেম হবে, কারণ আপনার ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, আপনি সারাদিন পরের দিন কাজ করতে পারবেন না, কারণ ঘুম হয়নি, তার সাথে যারা তাদেরও অসুবিধা হবে, এবং নানাভাবে আপনার পুরো লাইফস্টাইলটাই। আমি এটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হি ওয়াজ কমপ্লেনিং যে ঠিক ভোর ওই রাত 3টের সময় ওর প্রত্যেক দিনই ঘুম ভেঙে যাচ্ছে, and ওই ইউরিন পাস করার পরে কিন্তু আর কোনো অসুবিধা নেই। দিস উই কনসিডার নরমাল, এটাতে অ্যাবনর্মালিটি কিছু না, এটা অ্যাবনর্মাল। কিন্তু ওইটাই যদি আপনার দিনে 6বার, রাত্রিবেলা 4বার উঠতে হয়, একবার 1টায় উঠতে হচ্ছে, একবার 2টায় উঠতে হচ্ছে, একবার 4টায় উঠতে হচ্ছে, 3টায় উঠতে হচ্ছে, একবার 4টায় উঠতে হচ্ছে, তাহলে ভাবুন আপনার কি অবস্থা হবে। ন্যাচারালি আপনি তো বেশি জল খাওয়ার কোনো ডাইরেক্ট রিলেশন রয়েছে? এখানে একটা খুব মজার ব্যাপার আছে, আমরা যারা শুনছেন শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই দেখে নেবেন যে রাত্রিবেলা যতবার ইউরিন করতে হচ্ছেন ততবার 1 ঢোক করে জল খেয়ে নিচ্ছেন। আমার বহু পেশেন্ট এটা বলেছে, ডাক্তার রাত্রিবেলা বাথরুম করে জল খান। হ্যাঁ, যখন উঠি গলাটা শুকিয়ে যায়, একটু করে জল খেতে হয়। এই গলা শুকিয়ে যাওয়াটা অনেক সময় মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য হয়, যার ফলে কি হচ্ছে, যতবার বাথরুম করতে উঠছেন ততবার একটু করে জল খাচ্ছেন, এবং যে জলটা খাচ্ছেন ওটা আবার আপনাকে ইউরিনে বেগ পাচ্ছে। তো এই রাত্রিবেলা যতবার বাথরুম করতে উঠছেন ততবার জল খেলে তো বাথরুম পাবেই। তো এইখানে আপনাকে একটা লাইফস্টাইলে মডিফিকেশন আনতে হবে, যে আমি ডিনারটা আর্লি করে নেবো, এবং আমি সেই সময় যে জলটা খাবো সেটাই আমার রাত্রিরে খাওয়া শেষ জল। আমি পরের দিন সকালে উঠে আবার ঘুম থেকে উঠে জল খাবো, মাঝখানে আমি জলটা খাবো। আচ্ছা, আমাদের ঠিক ডিনারের পরেই জল খাওয়া উচিত? মানে কি ঘুমের আগে জল খাওয়াটা কি প্রেফারেবল নয়? ঘুমের সময় আপনি যদি শোয়ার আগে 1 গ্লাস জল খেয়ে নেন, আপনার তো ইনভেরিয়েবলি ইউরিন লাগবে। হ্যাঁ, আপনি এখনই 1 গ্লাস জল খান না, 2 ঘন্টা পরে তো আপনার বাথরুম পাবেন। আপনি যদি ঘুমানোর আগে মনে করেন আমি 1 গ্লাস জল খেয়ে শোবো, তো স্পেশালি ইন দিস ডেজ, এই গরমের দিনে তো একটা জল তেষ্টা তো একটা ব্যাপার থাকে। হ্যাঁ, নিশ্চয়ই জল তেষ্টা পেলে জল খেতে হবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা পরিমিত পরিমাণে জল খেতে হবে, যেটা দরকার। আপনি রাত্রিবেলা যতবার উঠছেন ততবার জল খাচ্ছেন, তাহলে তো মানুষের অসুবিধা হবে। ঠিক আছে, তো এটা তো গেল আমি যেটা বললাম যে ইরিটেটিং সিম্পটমস। এছাড়াও আরো এক ধরনের সিম্পটমস প্রস্টেট গ্ল্যান্ডে হয়, সেটাকে বলি আমরা অবস্ট্রাকটিভ সিম্পটম। আমি যে আগে বললাম যে ইউরেথ্রা প্রস্টেটের মাঝখান দিয়ে ইউরেথ্রাটা যায়, তো সেই যে যাচ্ছে তার সেই চাপ দিয়ে কম্প্রেস করে ইউরেথ্রাকে আটকে দিচ্ছে, তার জন্য কি হতে পারে? তার জন্য আপনি ভেবে দেখুন, অনেক সময় দেখবেন আপনার ফ্লো অফ ইউরিনটা দূরে পড়ছে না, আপনার প্যানে পড়ছে না, আপনার পায়ে পড়ছে। এছাড়া কি হচ্ছে, ড্রিবলিং হচ্ছে, পেচ্ছাপটা কেটে কেটে হচ্ছে, আটকে যাচ্ছে, আবার হচ্ছে, আবার আটকে যাচ্ছে, আবার হচ্ছে, মানে একটা অবস্ট্রাকটিভ ফিচার্স আপনার রাস্তায়, পেচ্ছাপের রাস্তাতে আছে। আরো একটা কি ব্যাপার হতে পারে না, এই কেটে কেটে পেচ্ছাপ হচ্ছে, বা আপনার একটা হেজিটেন্সি হচ্ছে, যে
চাপ দিয়ে করতে হচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আমার পুরো ইউরিনটা কমপ্লিট হলো না, যার ফলে আপনি অনেকক্ষণ সময় নিচ্ছেন বাথরুমে, দাঁড়িয়ে চেষ্টা করছেন বারবার পুরোটা ভয়েড করে আসার, পেটটায় চাপ দিচ্ছেন, দিয়ে ইউরিনটা ক্লিয়ার করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। এটা কিন্তু বিরক্তিকর এবং আপনার কিন্তু এতে অসুবিধা, কিন্তু এতটা অসুবিধা হচ্ছে না যে আপনি ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, কিন্তু আপনি জানেন যে আমার ইউরিনটা দূরে পড়ে না, আমার পায়ের কাছে পড়ে যায়, কেটে কেটে হয়। আমার ইউরিন করতে একটা সাধারণ লোকের যদি 1 মিনিট লাগে, আমার সেখানে 3 মিনিট লাগে বাথরুমে গেলে। তো এইগুলো দেখবেন বয়স্ক লোকেরা বাথরুমে অনেক বেশি সময় নেয়, আমরা লেগে যাই কেন? এই একটা কারণ যে তার ইউরিনটা ক্লিয়ার হয় না। কেন ক্লিয়ার হয় না? তার প্রস্টেটটা বড় হয়ে গেছে, রাস্তাটাকে আটকে গেছে। এখানে ডক্টর সাহেব, তাহলে কখন যদি আমি এটা জানতে পারি, when I should consult a doctor, when I should consult a আপনার surgeon? যদি প্রথমে বললাম যে আপনার যদি ফ্রিকোয়েন্সি খুব বেশি হয়, আপনার যদি ইরিটেশনস বেশি থাকে, অর্থাৎ আপনি ইউরিনটা ধরে রাখতে পারছেন না, আপনার লিকেজ হয়ে যাচ্ছে, বা আপনার রাত্রিবেলা নকটিউরিয়াটা এত বেশি হয়ে গেছে যে আপনি ঘুমাতেই পাচ্ছেন না, বা আপনার ইউরিনটা আটকে যাচ্ছে, আপনার ড্রপ পড়ছে, আপনি ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, আপনার কমপ্লিট ইভ্যাকুয়েশনের ফিলিংটা আসছেই না, এগুলো না হলেই মানুষ ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তারবাবু বলে, আমার কাছে সাধারণভাবে লোকে এসে প্রথম কমপ্লেন করে রাত্রিবেলা 5 বার উঠতে হচ্ছে, আর কি হচ্ছে, ডাক্তারবাবু পেচ্ছাপটা ধরে রাখতে পারছি না, এটা খুব অসুবিধা হচ্ছে। বয়স্ক লোকেদের দেখবেন এই পেচ্ছাপ ধরে রাখতে পারছি না, এটা ভেরি কমন কমপ্লেন, পেলেই আমাকে বাথরুমে যেতে হবে, আমি ধরে রাখতে পারি না। আর কিছু কিছু লোক আরো এই স্টেজে আসে, এসে বলে, ডাক্তারবাবু আগে তো তাও কিছুক্ষণ ধরে রাখতে পারতাম, এখন তো কাপড়ে হয়ে যাচ্ছে, খুব লজ্জায় আছি। হ্যাঁ, তো দিস আর দ্য থিংস। আপনি আমার কাছে আসবেন, আর কখন আসতে পারেন? যখন এইগুলো থেকে অন্য কমপ্লিকেশনস তৈরি হবে। ইয়েস, যেমন ধরুন আমার কাছে পেশেন্ট, বিনাইন হেপাটোরি প্রস্টেট পেশেন্ট, একদম সকালবেলা উঠে এসে অত্যন্ত অ্যাংসিয়াসলি আমার কাছে এসছে, কি ব্যাপার ডাক্তারবাবু, সকালবেলা বাথরুম গেলাম, জানি না কি হলো না হলো, দেখছি পুরো পায়জামাটা রক্তে ভরে গেছে। তাহলে কি করে হলো? তো হচ্ছে ডাক্তারবাবু আমরা জানি না, আমাদের পুরো দেখুন পায়জামাটা রক্ত হয়ে গেছে, আমি আবার পরের বার ইউরিন করলাম, দেখলাম লাল ইউরিন এসছে। আর প্রথমবার তো এমনি ইউরিন হয়েছিল, ইউরিনের পরে দেখলাম হঠাৎ, আমি লক্ষ্য করিনি, ঘুমিয়ে পড়েছিলাম, এখন দেখছি আমার পায়জামাটা এতটা রক্ত লেগে আছে এবং টাটকা রক্ত। তো এই যে হিম্যাচুরিয়া বা আমাদের পরিভাষায় বলে, বা পেচ্ছাপের সাথে রক্ত আসাটা, এটা মানুষকে সাংঘাতিক ভয় পাইয়ে দেয়, মানুষ দৌড়ে আসে আমার কাছে। আরেকটা কি কারণ হতে পারে যেটা খুব কমন, বাট এটা হচ্ছে অনেক পরের দিকে হয়, সুতরাং অনেক পরের দিকে হলে, অনেকটা বাড়াবাড়ি অবস্থা হলে এই কমপ্লিকেশনটা হয়। সেটা হচ্ছে কি না, অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। পেশেন্ট আপনার কাছে এলো, তার পেচ্ছাপ আটকে গেছে, পেচ্ছাপ রাত্রির থেকে হচ্ছে না, আপনি দেখছেন তার ব্লাডারটা ফুলে এত অব্দি উঠে গেছে এবং সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, এবং তাকে ইমিডিয়েট আমার ইন্টারভেনশন করতে হচ্ছে, তাকে ক্যাথেটার দিয়ে তাকে ইউরিনটা রিলিজ করতে হচ্ছে। ক্যাথেটার অনেক সময় বড় প্রস্টেটের জন্য যাচ্ছে না, তখন তাকে ডাইলেট করে করতে হচ্ছে। যদি শেষমেশ কিছুই না হয়, তাহলে একটা সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হচ্ছে, করে তার ইউরিনটা তাকে রিলিজ করতে হচ্ছে। তাহলে ইউরিনের চাপে তার তো তখন মানে অন্যান্য শারীরিক কষ্টগুলো বেড়ে যাবে। অর্থাৎ এই আরেকটা কারণের, এগুলো হচ্ছে শেষের দিকের। এই প্রথম দিকে যখন আসবে পেশেন্ট, তখন তার যে সিমটমস গুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই সিমটমস গুলো কিন্তু বারবার মানুষকে ব্যতিব্যস্ত করে তুলবে, তখনই সে কিন্তু আসবে। মানে those are the primary symptoms. এটা দেখে one should be aware of the fact এটা আমার high time, আমাকে high time I should consult a doctor. Definitely I should go to a doctor. Right. এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে কি, এই যে আপনার সিমটমস গুলো আছে, এই সিমটমস গুলো না ইন্টারন্যাশনালি একটা স্কোরিং সিস্টেম আছে। তো ইন্টারন্যাশনাল স্কোরিং সিস্টেমটা থাকার জন্য কি হয়েছে, আপনি নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবেন, আপনি নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবেন। আমি সঞ্চালকদের একটু রিকোয়েস্ট করবো যে যদি আপনারা একটু ওই আইপিএসএস, হ্যাঁ এই যে স্কোরিং সিস্টেমটা দেখুন এখানে আছে। হ্যাঁ, তো আমি একটু পড়ছি, আপনারা একটু মিলিয়ে নিন, আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখুন এখানে 7টা সিমটমের কথা লেখা আছে, 7টা সিমটমের কথা লেখা আছে। আই ডোন্ট থিংক সো, এটা কি ঠিক এটাই দেখাচ্ছে কি? হ্যাঁ না, হ্যাঁ ওটাই, এটা তো এখানে দেখুন 7টা সিমটমের কথা লেখা আছে, তাতে স্কোরিং দেওয়া আছে 1 2 3 4 5 করে। হ্যাঁ এটা ঠিক আছে, দেখুন 1 2 3 4 5, 0 পরে 1 2 3 4 5, ঠিক আছে। এবার দেখুন কমপ্লেন লেখা আছে, হাউ অফেন হ্যাভ ইউ হ্যাড দ্য
সেন্সেশন অফ নট এমপ্টিং ইয়োর ব্লাডার, যেটা আমি বললাম। রাইট। তো এখানে দেখুন আপনি নট এট অল, 0, লেস দ্যান 1 in 5 times, 5 বারের মধ্যে একবার মনে হয় এরকম, লেস দ্যান হাফ দ্য টাইম, অর্থাৎ যতবার গেছি তার অর্ধেক সময় আমার মনে হচ্ছে যে ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, অ্যাবাউট হাফ দ্য টাইম, মানে যখন আপনার হাফ টাইম, মানে যদি 6 বার যান 3 বার, 3 বার ফিলিং, 10 বার গেলে 5 বার feeling হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, তাহলে স্কোরটা 3। আর যদি হাফেরও বেশি, অর্থাৎ 10 বারের মধ্যে 8 বারই মনে হচ্ছে, তাহলে স্কোরটা 4, আর 10 বারই যদি মনে হয় তাহলে স্কোরটা 5। এবারে ধরুন ডিফারেন্ট সিমটমস আছে, যেমন আর্জেন্সি। হাউ অফেন হ্যাভ ইউ ফাউন্ড ইট ডিফিকাল্ট টু পোস্টপোন ইউরিনেশন? ইউরিন পেয়েছে কিন্তু যেতে পারছেন না, কখনোই মনে হয় না, 0। 5 বারের মধ্যে একবার, 1। অর্ধেকের থেকে কম সময়, ধরুন 6 বার ইউরিন, 7 বার ইউরিন করি, 2-3 বার এরকম মনে হয়, বাকি সময় আমি কন্ট্রোল করতে পারি, তাহলে 2। অ্যাবাউট হাফ অফ দ্য টাইম, অর্থাৎ 8 বারের মধ্যে 4 বার আমার এরকম কষ্ট হয়, মোর দ্যান হাফ 6 বারই আমার এরকম প্রবলেম, আমি ধরে রাখতে পারি না ডাক্তারবাবু, খুব কষ্ট হয়, 8 বারই ধরে রাখতে পারছেন না, ইউর ইন দ্য ডায়ার এমার্জেন্সি, যেতেই হবে, ইউরিন না থাকলে বিপদ। ওই যে বলছিলাম বাসে করে অনেক লং ডিস্টেন্সে যাচ্ছে, নামতে পারছেন না, এদিকে ইউরিন পেয়ে গেছে, কেলেঙ্কারি কাণ্ড। তো এরকম জায়গায় আপনার স্কোর কিন্তু 5। তো এইভাবে আমরা 7টা যদি স্কোর এইভাবে দেখি, আমি পুরোটা যাচ্ছি না, অনেক সময় লাগবে, অনেকটা বলতে হবে, তাহলে কি হবে, ম্যাক্সিমাম স্কোর কত হবে না, 5টা ইন্টু 7 35, অর্থাৎ 1 থেকে 7 স্কোর হতে পারে একটা, তাহলে আপনার সিমটমটা হচ্ছে মাইল্ড। যদি 8 থেকে 19 আপনার স্কোর হয়, তাহলে আপনার সিমটমটা হচ্ছে মডারেট। আর যদি 20 থেকে 35 আপনার স্কোর হয়, তাহলে কিন্তু আপনার সিমটমটা সিভিয়ার। অর্থাৎ আপনি নিজেই বাড়িতে এই ইন্টারন্যাশনাল প্রস্টেট সিমটম স্কোর IPSS এর যে কাগজটা, এটা আপনি নেট থেকে ডাউনলোড করতে পারেন। যদি আপনি আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালে আসেন, আমাদের কোঅর্ডিনেটররা ইউরোলজি OPD থেকে এটাকে আপনাকে এমনি দিয়ে দেবে, আপনি কালেক্ট করে নিয়ে যেতে পারেন। ডক্টর জাস্ট একটা মিনিট, যে 7টা সিমটমের আমরা কথা বলছি, এটা যদি একটু আপনি দর্শকদের সাথে জানিয়ে দেন, এই 7টা সিস্টেম শুধু, আপনি তো পয়েন্ট সিস্টেমটা বলে দিলেন, স্কোরের না, আমি তো সিমটমস হলো আগেই বলে দিই, হ্যাঁ 2-3 যেমন হচ্ছে ইনকমপ্লিট এমটিং একটা, ফ্রিকোয়েন্সি একটা, ইন্টারমিটেন্সি আছে। ইন্টারমিটেন্সি মানে কখন কতবার আপনার ইউরিন আটকে যাচ্ছে, আর্জেন্সি আপনি বলেছেন, মিড স্ট্রিম আপনার ইউরিনটা আপনার পায়ে পড়ছে, সেটাও আগে বলেছি, আর স্ট্রেন করতে হচ্ছে কতবার, হ্যাঁ কতবার, এবং 7th পয়েন্ট হচ্ছে যেটা আপনি বেলা কতবার বলেছেন, হ্যাঁ যেটা সবকটা সিস্টেম আমি বলেছি, এর কথা তো আপনি বহুবার বলেছেন এটা। তাহলে এটা কি হলো, অর্থাৎ 1 থেকে 7, 8 থেকে 19 মডারেট, 1 থেকে 7 মাইল্ড, আপনার স্কোর ধরুন 7 হলো, আপনার একটা 0, একটা 1, একটা 2, একটা 1, একটা 0, এমনি করে আপনি দেখলেন আপনার স্কোর 5 হলো, মানে আপনার কিন্তু এটা হচ্ছে মাইল্ড সিমটম। স্কোর হলো 8 থেকে 19-এর মধ্যে, তার মানে এটা কিন্তু হলো আপনার মডারেট সিমটম। 20 থেকে 35 পর্যন্ত যদি আপনার সিমটম হয়, তাহলে সেটা কিন্তু মেজর সিমটম, অর্থাৎ তখন কিন্তু আপনি আর ডাক্তারের সাহায্য ছাড়া চলতে পারছেন না, তখন কিন্তু আপনাকে ডাক্তারবাবুর কাছে আসতেই হবে। তার আগে যখন মডারেট সাইজের আপনার সিমটমস হচ্ছে, সেক্ষেত্রেও আপনাকে ডাক্তারের সাহায্য নিতে হবে। মাইল্ড সিমটমের ক্ষেত্রে সাধারণভাবে রোগীরা আমাদের কাছে আসেন না, কারণ আপনারা যারা দর্শক বন্ধুরা শুনছেন, তারা ভেবে দেখুন, আপনাদের কিন্তু এই সিমটমস সমস্ত মানুষের আছে, যাদের 60 বা 60 ঊর্ধ্ব বয়স, তাদের প্রত্যেকেরই অল্প বিস্তর এই সমস্ত সিমটমসগুলো পুরুষ মানুষদের প্রত্যেকের আছে, এবং সেই প্রত্যেকেই কিন্তু খানিকটা জীবনের সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেন। আমি অনেক বয়স্ক লোকেদের দেখেছি যে 1 ফোঁটা 2 ফোঁটা ইউরিন বা একটু ইউরিন কাপড়ে হয়ে গেছে, তারা কিন্তু সেটাকে মেনে নিয়ে চলেন, কারণ ওইটুকুর জন্য তাদের কাছে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারকে দেখানো, তাদের ডাক্তারের কাছে যাওয়ার জায়গাটাও হয়তো তার বাড়ি থেকে অনেকটা দূরে। আমি শহরের চিকিৎসার ব্যবস্থার কথা বলছি না, গ্রামের মধ্যে যারা থাকেন, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যায়, তখন এগুলো মানিয়ে নিয়েও অনেকে থাকেন, কিন্তু সবসময় মানিয়ে নেওয়া সম্ভব হয় না, কারণ তার কষ্টটা বাড়ে। আর এই প্রস্টেটের সিমটমসগুলোই যে শেষ তা তো নয়, এর থেকে তো কমপ্লিকেশনস হতে পারে, আপনার ব্লাডারে স্টোন হতে পারে, আপনার হিম্যাচুরিয়া হতে পারে, আপনার ইউরিনের রাস্তা এতটাই বন্ধ যে আপনার হঠাৎ করে পেচ্ছাপটা পুরো আটকে যেতে পারে, এবং তখন আপনার ত্রাহি অবস্থা হতে পারে, নানা রকম কমপ্লিকেশনস হতে পারে, আপনার কিডনি প্রবলেম হতে পারে, ব্যাক প্রেশারে কিডনিগুলো হাইড্রোনেফ্রোটিক চেঞ্জেস হয়ে যায়, হাইড্রোনেফ্রোটিক চেঞ্জেস হয়ে গেলে কিডনি ফাংশন খারাপ হতে পারে, আপনার কিডনি ফেলিয়ার হয়ে যেতে পারে। সুতরাং চিকিৎসার জন্য আমি বলবো মাইল্ড সিমটমস থাকলেই ডাক্তারের কাছে চলে আসুন।
মানিয়ে নিয়ে থাকবেন না, কারণ কিছু সাহায্যকারী ওষুধ এখন আমাদের দেশে পাওয়া যায়। এখন এই প্রস্টেটের চিকিৎসার খুব ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, সেগুলো খেলে আপনারা অনেকটা আরাম পাবেন এবং অনেকটা আপনাদের জীবনের লাইফস্টাইল অনেকটা ভালো হয়ে যাবে। আমরা অনেক কিছু জানতে পারলাম, বাট এখনো অনেক কিছু জানা বাকি রয়েছে। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। উই আর গোয়িং ফর আ স্মল ব্রেক অ্যান্ড দেন উই উইল কাম ব্যাক এগেইন অ্যান্ড উই উইল লিসেন টু ডক্টর দান, a very senior surgeon and now medical superintendent of Health World Hospitals. ফিরে এলাম ব্রেকের পর। we were discussing a lot about BHP এবং বিরতির ঠিক আগে Dr. Da was explaining to us in a deliberate way কি কি হতে পারে, কিভাবে হচ্ছিল। that was one part, symptoms, তার implications, আমরা কিভাবে সাফার করি। এরপরে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রিটমেন্ট। তো যেহেতু উনি আমাদের সাথে রয়েছেন, আমরা এতক্ষণ ওনার কাছ থেকে শুনলাম প্রস্টেটের অন্য ব্যাপারগুলো নিয়ে আমরা উনি ডিসকাশন করলে, আমরা এটাতে আবার আসবো। কিন্তু আমার এবং আমার মনে হয় আমার মতো আপনাদেরও অনেকের কৌতূহল হচ্ছে যে ট্রিটমেন্টটা কিভাবে হতে পারে, কত রকমের হতে পারে, অ্যান্ড কোথায় এই ট্রিটমেন্টগুলো অ্যাভেলেবেল। যেমন উনি একটা কথা বললেন যে ইদানিংকালে প্রচুর ভালো ওষুধ বেরিয়ে গেছে প্রস্টেটে। ইটস আ গ্রেট নিউজ ফর অল অফ আস দোজ হু আর সাফারিং উইথ ইট। এবং যেটা উনি বললেন যে ইটস আ কোয়াইট ন্যাচারাল প্রসেস, একটা বয়সের পর এটা হতেই পারে। তো সেখানে খুব দরকার আমাদের জেনে নেওয়া যে এর প্রপার ট্রিটমেন্টটা কী এবং কিভাবে হতে পারে। ওয়ান্স অ্যাগেন আই রিকোয়েস্ট ডক্টর দা টু প্লিজ ইলাবোরেট অন দিস ইস্যু। হ্যাঁ, প্রস্টেটের চিকিৎসার একটা ইতিহাস আছে। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ যখন প্রথম ডাক্তারি জীবন শুরু করি, আজকে শুনতে আপনাদের অবাক লাগবে, তখন কিন্তু এই মেডিকেল ট্রিটমেন্ট প্রস্টেটে কিছু ছিল না। তখন সার্জিক্যাল ট্রিটমেন্টটাই মেইন ছিল। প্রস্টেট বড় হয়ে গেলে অপারেশন করতে হতো, আর সেই অপারেশনটা কিন্তু তখনকার দিনে ল্যাপারোস্কোপিক্যালি হতো না, ওপেন সার্জারি করে করতে হতো। ওপেন সার্জারি এখনও দরকার পড়ে, আমি আমার গল্পের মধ্যে বলবো। রিসেন্টলি আমরা আমাদের হসপিটালে একটা ওপেন সার্জারি করতে হয়েছে, কারণটা আপনাদেরকে আমি জানাবো। তো এই মেডিকেল ট্রিটমেন্ট অফ প্রস্টেট, অর্থাৎ প্রস্টেটের যে প্রবলেমসগুলো নিয়ে আমি আপনাদেরকে বলছিলাম, যে ইরিটেবল সিমটমস অ্যান্ড অবস্ট্রাকটিভ সিমটমস, যেখানে আপনার ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের জন্য কিছু সিমটমস হচ্ছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য কিছু সিমটমস হচ্ছে। সেই সময় যখন পেশেন্ট আমাদের কাছে আসছে, আমি বলছিলাম হেমাচুরিয়া নিয়ে পেশেন্ট এসছে, কমপ্লিকেশনস হয়ে গেছে, অ্যাকিউট রিটেনশন নিয়ে পেশেন্ট এসছে, এগুলো কমপ্লিকেশনস হয়ে গেছে। কমপ্লিকেশনস হওয়ার আগে, সিমটমস থাকাকালীন যখন পেশেন্ট আমাদের কাছে আসছে, তখন তাকে কী চিকিৎসা দেবো? আস্তে আস্তে এই ওষুধগুলো এক এক করে আসতে আরম্ভ করে। অনেক প্রথমে আমাদের ওষুধ ছিল মিনিপ্রেস এক্সেল, তারপর তার থেকে চেঞ্জ করে টেরাজোসিন, আস্তে আস্তে নানা রকম ওষুধ আস্তে আস্তে আসে। বর্তমানে আমরা দু ধরনের ওষুধ ব্যবহার করি। একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, প্রস্টেটের এফেক্টটা দু ধরনের হয়, একটা হচ্ছে ডায়নামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি না, আমার প্রস্টেটের যে গ্ল্যান্ডুলার এলিমেন্ট আছে সেইখানে যদি তার হাইপারট্রফি হয়, অর্থাৎ গ্রোথ হয়, সে তো প্রেশার দেবেই। তো এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা বাড়ে, এর জন্য ডাইরেক্টলি রেসপন্সিবল হচ্ছে আমাদের ছেলেদের একটা হরমোন, সেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনের অ্যাক্টিভ হরমোনের নাম হচ্ছে ডাইহাইড্রোজেনাস, ডিএইচটি, ডাইহাইড্রোজেনাস টেস্টোস্টেরন। তো এই টেস্টোস্টেরন থেকে ডিএইচটিতে হতে গেলে একটা এনজাইম লাগে, সেটাকে বলা হয় 5-alpha রিডাকটেজ। এই 5-alpha রিডাকটেজ এনজাইমটা যখন লাগে টেস্টোস্টেরনে, তখন সেটাকে ও আস্তে আস্তে ডিএইচটিতে কনভার্ট করে। ডিএইচটি যখন হয়, তখন সে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে ঢোকে, নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গিয়ে নিউক্লিয়াস থেকে গিয়ে সেই ডিএনএটাকে সে অধিকার করে এবং তখন তো এটা প্রোটিন সিনথেসিস করে। সহজভাবে বোঝালাম, এত সহজ নয়। তো এই প্রোটিন সিনথেসিস যখন হয়, তখন প্রস্টেটটা সাইজে বাড়তে থাকে। এইটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রবলেম অফ প্রস্টেট, অর্থাৎ প্রস্টেটটা ঠিকই আছে এবং তার সাইজটা আস্তে আস্তে বাড়ছে। কেন না? টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। বয়স বাড়লে আমাদের টেস্টোস্টেরন বা ডিএইচটির পরিমাণটা কিন্তু প্রস্টেটে অনেকটা বেশি থাকে। তাহলে এই ডিএইচটিটাকে তাহলে কী করে কমানো যেতে পারে? ওই যে আমি বললাম একটা এনজাইমের কথা, ওই এনজাইমটাকে যদি কোনোভাবে আমরা ইনহিবিট করি বা ওটার কাজ করার ক্ষমতা কমিয়ে দিই,
তাহলে টেস্টোস্টেরন থেকে ডিএইচটি হবে না, অর্থাৎ প্রস্টেটের সাইজটা আর বাড়তে পারবে না। তাহলে এই একটা ওষুধ আমাদের আছে যেটা 5-alpha রিডাক্টেজ ইনহিবিটর, সেই ওষুধটা যদি দিই তাহলে প্রস্টেটের সাইজটা বাড়বে না। আমি ট্রেড নেম বলাটা উচিত হবে না, সেই জন্য আমরা টেটনেস বলছি না, এটাকে আমাদের এমনিতে বলে ডুটাস্টেরয়েড। তো ডুটাস্টেরয়েড ওষুধটা যদি আমরা ইউজ করি তাহলে প্রস্টেটের সাইজটা বাড়বে না। এটা হচ্ছে প্রস্টেটের সাইজ বাড়ানো। সেকেন্ডটা কি বললাম না, প্রস্টেটের মধ্যে দিয়ে ইউরেথ্রার একটা অংশ যায়, সেটাকে বলে প্রস্টেটিক ইউরেথ্রা। এইসব এদের গায়ে কি থাকে, স্মুথ মাসেলস থাকে। স্মুথ মাসেলসগুলো কি করে, কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট না করলে ইউরিনটা প্রোপেলড হয় না, অর্থাৎ রাস্তা দিয়ে যেতে পারে না। তাহলে এই যে স্মুথ মাসেলসগুলোকে কন্ট্রোল করে কে না, সেটা কন্ট্রোল করার জন্য alpha-1A রিসেপ্টরস আছে। তা alpha-1A রিসেপ্টরসগুলো যখন স্টিমুলেটেড হয় বাই আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের দ্বারা, তখন সেটা কন্ট্রাক্ট করে, এবং কন্ট্রাক্ট করলে ইউরিনটা প্রোপেলড হয় বা আটকায়। এটা জটিল ব্যাখ্যা আমি এখন বলবো না, শুধু এইটুকু জেনে রাখুন যে এটা হচ্ছে ডায়নামিক অ্যাসপেক্ট অফ দ্য প্রস্টেটিক এনলার্জমেন্ট। অর্থাৎ ওই যে কন্ট্রাকশনটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, পেচ্ছাপটা আটকে যাবে, যেতে পারবে না, বা কন্ট্রাক্টেড হয়ে থাকলে সেখান দিয়ে ফ্লোটা ঠিকমতো হবে না। সেক্ষেত্রে আমায় কী করতে হবে, ওই alpha-1A রিসেপ্টরটাকে ব্লক করতে হবে। তাহলে ওইটার একটা ব্লকার আছে, সেটাকে বলে ট্যামসুলোসিন। এই ট্যামসুলোসিন ওষুধটা যদি আমরা ইউজ করি তাহলে ওই ডায়নামিক পার্টটাকে ব্লক করে দেবে, অর্থাৎ alpha-1A রিসেপ্টরটাকে ব্লক করে দেবে। আর 5-alpha রিডাক্টেজটাকে যদি ইউজ করি তাহলে সে কিন্তু প্রস্টেটের গ্রোথটাকে বন্ধ করে। ট্যামসুলোসিন অ্যান্ড ডুটাস্টেরয়েড, আপনাদের মধ্যে বহু মানুষ এই ট্যামসুলোসিন ডুটাস্টেরয়েড খান, রেগুলার বেসিসে খান। আমরা রাত্রিরে খেতে বলি সিঙ্গেল ডোজ, একটা হচ্ছে 0.4, একটা হচ্ছে 0.5। হ্যাঁ, তো ট্যামসুলোসিন 0.4, ডুটাস্টেরয়েড 0.5, এই ওষুধগুলো খান। এই ওষুধগুলো কম্বিনেশনেও বিক্রি হয়। হ্যাঁ, দেখবেন অনেক ওষুধের সাথেই ডি লেখা আছে, ডিটা হচ্ছে ওই স্ট্যাটিক কম্পোনেন্টের জন্য ডুটাস্টেরয়েড, বাকিটা ট্যামসুলোসিন। অর্থাৎ এই ওষুধগুলো যদি একসাথে খাওয়া যায়, যাদের প্রস্টেটের সাইজটা খুব বড় তাদেরকে আমরা ডুটাস্টেরয়েডটা দিতে বাধ্য হই সাইজটা কমানোর জন্য। যাদের প্রস্টেটের সাইজটা ছোট কিন্তু তার সিমটমস আছে, তাকে আমরা কিন্তু ট্যামসুলোসিনটা দিই শুধু আলাদা করে। এবং এই খেয়ে মানুষ কিন্তু আজকালকার দিনে অনেক ভালো আছেন, অপারেশনের সংখ্যা অনেকটাই কমে গেছে। আবার বহু পেশেন্ট আছে দীর্ঘদিন ধরে ট্যামসুলোসিন ডুটাস্টেরয়েড একসাথে খাচ্ছেন এবং বহুদিন ধরে খান, এবং তারা কিন্তু তাদের একটা মোটামুটি লাইফস্টাইলকে মানিয়ে নিয়ে চলার মতো জায়গায় আছেন। হয়তো কারো সিমটম 18 থেকে 20 কাছাকাছি ছিল, সেখান থেকে সেটাকে কমিয়ে নিয়ে এসেছে 7 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ মাইল্ড টু মডারেট। মডারেট টু সিভিয়ার থেকে সে কমিয়ে নিয়ে এসছে মাইল্ড টু মডারেটে। তো মাইল্ড টু মডারেট সিমটমকে মানিয়ে নিয়ে চলা যায়, কিন্তু মডারেট টু সিভিয়ারকে মানিয়ে নিয়ে যায় না। এই ওষুধটা কিন্তু আপনাকে মাইল্ড টু মডারেট থেকে এনে রেখে দিতে পারবে, অর্থাৎ মাইল্ড সিমটমসে আপনাকে এনে দিতে পারবে, সিমটমেরটা কমিয়ে দিতে পারবে। আপনার সিমটমটা যদি কমে যায় তাহলে ডেফিনেটলি আপনার লাইফস্টাইলে অত পরিবর্তন হবে না, বা আপনার ওই ইরিটেশন বা আপনার অবস্ট্রাকটিভ ফিচার্স না থাকলে আপনি শান্তিতে কিছুটা কাটাতে পারবেন। আমার বহু বয়স্ক পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন ধরে এই ওষুধ খান, প্রত্যেক মাসে মাসে এসে রিপিট করে নিয়ে যান এবং আমাদেরকে দেখান, দেখিয়ে এই ওষুধ খেয়ে যান। তো এই ওষুধগুলো সত্যি খুব ভালো এবং এগুলো খুব কার্যকরী এবং মানুষের প্রচুর উপকারে এসছে। আজকাল বয়স্ক মানুষদের মধ্যে অনেককেই এই ওষুধ আমরা দিয়ে থাকি এবং তারা খাচ্ছেন এবং উপকার পাচ্ছেন। তো এই হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট অফ প্রস্টেটিক এনলার্জমেন্ট এর জন্য। এছাড়া আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে আমরা কি করি না, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ দ্য প্রস্টেট, অর্থাৎ এখন সিস্টোস্কোপ আছে, তার সাথে ক্যামেরা দিয়ে পেচ্ছাপে নাল দিয়ে ঢুকিয়ে দিয়ে প্রস্টেটটাকে দেখা হচ্ছে, তার সাথে নাইফ আছে, লেজার আছে, তার সাথে আপনার কোয়াগুলেশন করার কটারি আছে, সেগুলো দিয়ে আমরা প্রস্টেটটা যেখানে ব্লক করে রাখছি ইউরেথ্রাকে সেটাকে যে চেঁচে বার করে দিই, সেটা বলে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, যেটা খুব ইউরোসার্জনদের ক্ষেত্রে খুব সহজভাবেই করা যায়। আমাদের হেলথ হসপিটালে প্রায়ই হয় এরকম অপারেশন এবং খুব দ্রুত নিষ্পত্তি করে আসে। মানুষ যায়, ভর্তি হয়, অপারেশন করে, পরের দিন বা তারপরের দিন ছুটিয়ে বাড়ি চলে আসে। যাকে ক্যাথেটার নিয়ে থাকতে হচ্ছিল তাকে আর ক্যাথেটার ইউজ করতে হয় না। সুতরাং এটা যে খুব আগেকার মতো সেই ওপেন করে প্রস্টেট করে পুরো প্রস্টেটটা বার করে তার একটা পেট কেটে একটা অপারেশন করার ব্যাপারটা নয়। এখানে খুব সহজভাবে পেচ্ছাপের রাস্তা দিয়ে সিস্টোস্কোপ বা ক্যামেরা ঢুকিয়ে
সেই প্রস্টেটটাকে দেখে সেটাকে নাইফ দিয়ে এক্সারসাইজ করে তাকে ব্লিডিংটা কটারি দিয়ে বন্ধ করে দিয়ে চলে আসা, অর্থাৎ ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, টিউআরপি বলে। সেটা করলেই পেশেন্ট কিন্তু এক্ষেত্রে অনেকটা আরাম পায় এবং তার পেচ্ছাপের রাস্তাটা পরিষ্কার হয়ে থাকে এবং বেশ বাকি জীবনটাই প্রায় সে আরামে থাকে। তার সাথে হয়তো কখনো তাকে ওষুধ খেতে হতে পারে, মেডিকেল ট্রিটমেন্ট নিতে হতে পারে, নাও হতে পারে। এইভাবে কিন্তু বহু লোক তাদের অপারেশন করান আমাদের হেলথ ওয়ার্ল্ড হসপিটালে। এই অপারেশন খুব সহজভাবেই করা যায়। ইউরোসার্জন আছেন আমাদের ইন হাউস, 2জন ইউরোসার্জন আছেন, তারা এই অপারেশন প্রায় প্রত্যেক সপ্তাহেই করছেন এবং যদি কারোর অসুবিধা থাকে তাহলে এদের দেখাতে পারেন এসে, এবং এরা আমাদের কিন্তু এই অপারেশন আমাদের হসপিটালে খুব ভালোভাবে হয়। আর মেডিকেল ট্রিটমেন্ট তো হয়, ওপিডি থেকে প্রায়ই আমরা এই ওষুধ লিখে দিই পেশেন্টের, তারা খান, তারা এসে দেখান এবং ওষুধ রিপিট করেন। যারা ভালো থাকেন তাদের অপারেশনের দরকার পড়ে না, কিন্তু যাদের মধ্যে অনেকে ভালো থাকেন না তাদেরকে তখন কিন্তু অপারেশনের ব্যবস্থা করে দিতেই হয়। আমি বলছিলাম যে কিছুদিন আগেই, 2 দিন আগেই আমরা একটা পেশেন্টের ওপেন সার্জারি করেছি, ওপেন প্রস্টেটেক্টমি আমাদের হসপিটালে করেছি। কেন করতে হলো? তার তো সিমটম হচ্ছিল, তার প্রস্টেটটা বাড়ছিল, সে হয়তো ওষুধ খেয়েছিল কিন্তু তার কমছে না, বেড়ে যাচ্ছে। একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে অপারেশন করার দরকার, কিন্তু সে অপারেশন করেনি। কেন করেনি? অঙ্ক না, তার কার্ডিয়াক কন্ডিশন খুব খারাপ ছিল। কার্ডিয়াক কন্ডিশনটা এতটাই খারাপ ছিল, তার ইজেকশন ফ্র্যাকশনটা কমে গিয়ে 35-30-এর কাছাকাছি হয়েছিল। অ্যানেস্থেশিয়ার হ্যাজার্ড। আমাদের হসপিটালে হেলথ ওয়ার্ল্ডে কিন্তু আমাদের কার্ডিওলজি টিম খুব ভালো। এই ভদ্রলোক যখন আমাদের এখানে আসেন, আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর অরুণাংশু গাঙ্গুলি এই পেশেন্টকে নিজে দেখেন। আপনারা সকলেই জানেন উনি আমাদের হসপিটালের চেয়ারম্যান এবং খুব নামকরা কার্ডিওলজিস্ট। উনি এই পেশেন্টকে নিজে দেখেন এবং নিজে দেখে উনি পুরো চিকিৎসার ব্যবস্থাটা করেন যাতে এই পেশেন্টের অপারেশন করার সময়, অজ্ঞান করার সময় তার হার্টের কোনো অসুবিধা না হয়। কিন্তু এত বড় একটা প্রস্টেট, সেটা কিন্তু আমাদের ইউরোসার্জনরা সাজেস্ট করেন যে স্যার এটা কিন্তু আমরা ট্রান্সইউরেথ্রালি পুরোটা বার করতে পারবো না, 200 গ্রাম মানে অনেক বড় একটা, এত বড় ক্রিকেট সাইজের বলের মতো, তাহলে আমাদেরকে এটাকে ওপেন করে করতে হবে। ঠিক আছে, তাহলে ওপেন করে করতে গেলে ব্লাড লাগবে, হ্যান্ড লাগবে, ত্যান লাগবে এবং প্রসিডিওরটা অনেক লম্বা, পেটটা কেটে করতে হবে, তার উপর হার্টের চাপটা বেশি পড়বে। কিন্তু আমার কার্ডিওলজি টিম এবং আমার কার্ডিয়াক অ্যানেস্থেশিয়া, আপনারা জানেন আমাদের হেলথ ওয়ার্ল্ডে কার্ডিওথোরাসিক সার্জারি ডিপার্টমেন্টটা ভীষণই উন্নত এবং আমাদের এখানে প্রচুর বাইপাস সার্জারি হয়, ভালভের সার্জারি হয়, ছোটো ছোটো বাচ্চাদের হার্টে ফুটো থাকলে তাদের সার্জারি হয়। অর্থাৎ আমাদের হার্ট সার্জারি টিমটা এবং হার্ট সার্জারি অ্যানেস্থেসিস্টরা আমাদের ওখানে ওটিতে সবসময় মজুদ থাকেন। তো তাদের হেল্প নিয়ে এবং আমাদের কার্ডিওলজি টিমের হেল্প নিয়ে আমরা এই পেশেন্টকে ওটিতে নিয়ে আসি। আসার আগে পেশেন্টকে আমরা টেম্পোরারি পেসিং করে নিয়ে আসি আমাদের ক্যাথ ল্যাব থেকে। এই সুবিধাগুলো আমাদের হাসপাতালে আছে। অর্থাৎ একটা পেশেন্টকে সুস্থ করতে গেলে তার সাথে অন্যান্য টিমের, অন্যান্য মেডিসিন টিমের বা অন্যান্য ক্রিটিক্যাল কেয়ার টিমের বা অন্যান্য কার্ডিওলজি টিমের, সিটিভিএস টিমের, অ্যানাস্থেসিয়া যারা হার্টের অ্যানাস্থেসিয়া দেন তাদের মতো সূক্ষ্ম দক্ষ অ্যানাস্থেসিস্টদের সাহায্য আমরা কিন্তু সবসময় পেয়ে থাকি। অর্থাৎ যে ইউরোসার্জন অপারেশনটা করবেন তার কিন্তু হার্টটা নিয়ে মাথা ব্যথা নেই, কারণ সেটা দেখার আলাদা লোক আছে। এই ভদ্রলোক এই আমাদের হাসপাতালে এসে এই সুযোগ সুবিধাটা পান। আগেই বলেছিলাম আপনাকে, আমাদের ডক্টর গাঙ্গুলি নিজে পেশেন্টটা দেখে পুরো কার্ডিওলজির ব্যাপারটা উনি নিজে দেখে নিয়ে বলেন ওটা আমাদের দায়িত্ব, অপারেশন যেটা তোমরা যারা করবে তোমরা ঠিক করে দেখে করে নাও। তো সেই পেশেন্টের আমরা অপারেশন করি এবং তার 200 গ্রাম প্রস্টেট পুরোটাই বার করে দেওয়া হয়। পেশেন্টের কোনো কমপ্লিকেশন হয়নি, কোনো ব্লাড দিতে হয়নি, পেশেন্টের হার্টটা মনিটর করে রাখা হয়েছিল, পেশেন্ট পুরো কার্ডিওলজি টিমের আন্ডারে পোস্ট অপারেটরি ছিল। আজকে পেশেন্টকে আমরা আইসিইউ থেকে বার করে জেনারেল বেডে দিয়েছি এবং হয়তো সোমবারের মধ্যে তাকে ডিসচার্জ করে দেবো। তার কোনো কমপ্লিকেশন হয়নি। তো অনেক সময় করতে হয়, খারাপ পেশেন্ট থাকলে ওপেন সার্জারিও করতে হয়। একটা এক্সাম্পল আপনাদের দিলাম, হার্টের কন্ডিশন খারাপ ছিল বলে এই ক্ষেত্রে তাকে কোথাও অপারেশন করা যায়নি, যেটা কিনা আমাদের হেলথ ওয়ার্ল্ডের কার্ডিয়াক টিমের সহায়তায় ইউরোসার্জনরা এটা করে ফেলেছিলেন। ডক্টর, আপনি এটা তো কমপ্লিকেটেড কেসের কথা বললেন। ইন জেনারেল নর্মাল প্রস্টেটের প্রবলেম হলে যে অপারেশনগুলো হয়, কতদিন পর একটা পেশেন্ট অ্যাবসলিউটলি হি ক্যান কাম ব্যাক টু হিজ নর্মাল লাইফ? 2 to 3 days। 2 to 3 days, অফকোর্স। আচ্ছা। তো অপারেশন করলো, ভর্তি হলো, পরের দিন ছুটি, আচ্ছা। তারপরে 2-4 দিনের মধ্যে কি প্রিকশনারি মেজার হিসেবে তার আর কি করা উচিত? ধরুন অপারেশন হওয়ার পর 3 দিন পর তো হি হ্যাজ কাম ব্যাক টু নর্মাল লাইফ,
খাওয়া দাওয়া বা rest? খাওয়া দাওয়ার সঙ্গে তো এটা তো পেটের অপারেশন নয়, হ্যাঁ। গলব্লাডার অপারেশন নয় যে Okay. খাওয়া দাওয়ার ব্যাপারটা করতে হবে। Okay. হ্যাঁ, এটা কিছুই না, হ্যাঁ। এটা একটু ঠিকঠাক করে চলবে, একটু লাইফস্টাইল চেঞ্জ করবে। একটা বড় প্রবলেম প্রস্টেটে আমি ওই সময় সিমটমস বলতে গিয়ে বলা হয়ে ওঠেনি, সেটা হচ্ছে যে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। প্রস্টেট যখন বড় হয়ে যায় তখন তার সেক্সুয়াল ডিসফাংশন কিন্তু থাকে, সেইটা কিন্তু আরেকটা লাইফস্টাইল বা কোয়ালিটি অফ লাইফস্টাইলে কিন্তু হ্যাম্পার করে, সেটা একটা বড় ব্যাপার আছে। কিন্তু সেটা দেখুন, যদি একজন 80 বছর বয়স্ক লোক আসেন, সে সেটাকে ম্যাটার করে না, আমাদের দেশে অ্যাটলিস্ট করে না। তো এটা তো বয়স্ক লোকেদের অসুখ, সুতরাং এই ব্যাপারটা নিয়ে আমাদের দেশে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। কিন্তু এটা ইন জেনারেল আপনি যদি দেখেন তাহলে এরকম একটা প্রবলেম থাকতে পারে। অনেক সময় ইয়াং অ্যাডাল্ট মেলদেরও হয়, প্রস্টেট বড় হয়, অনেকে সার্ভিসে এই প্রশ্নটাই আমার ছিল যে আমাদের জেনারেল ধারণা যে এটা একটা সার্টেন এজের পরে হয়, কিন্তু আমরা তো দেখছি অনেক কিছুই যেটা আমরা আগে ভাবতাম যে ওল্ড এজ রিলেটেড প্রবলেমস এখন কিন্তু কম বয়সে হয়ে যাচ্ছে। তো হোয়াট অ্যাবাউট প্রস্টেট? না, প্রস্টেট কোনো 20 বছরের ছেলের হবে না, আপনি যেটা বলছেন সেটা হার্টের ক্ষেত্রে বলছেন বা অন্যান্য অসুখের। প্রস্টেট কখনোই 50 বছরের আগে কোনো পেশেন্টকে সিমটম করে না, মানে অ্যাটলিস্ট আমি দেখিনি। এবার কথা হচ্ছে যে 50 বছর বয়সের পর থেকে বাড়বে, কিন্তু 50 থেকে 60 বছরে এখন তো মানুষ সবাই অ্যাক্টিভ, তারা প্ল্যান্টে চাকরি করছেন, আমাদের এই স্টিল প্ল্যান্টে বা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে আছেন, তাদের লাইফটা তো তখন কোনো রকম ভাবে কম করা যাবে না, তাদের কোনো রকম কম্প্রোমাইজ লাইফ লিড করা যাবে না। তো সেক্ষেত্রে ওষুধগুলো খুব ভালো করে কাজ করে। সেই ওষুধগুলো যদি অনেক সময় সেক্সুয়াল ডিসফাংশনের প্রবলেম করে, তখন আমাদের এর ভ্যারাইটিস অফ ওষুধ আছে যেগুলো অতটা করে না, সেগুলোকে দিতে হয়। অথবা তাদের মধ্যে কেউ যদি চান, যদি প্রস্টেটটা অনেক বড় হয়ে থাকে, তারা একটু টিআরপি করিয়ে নিতে পারেন। কারণ প্রস্টেট বেশি থাকার জন্য আর কি হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে কি না, তাকে ইউরিনটা খুব কোদ দিয়ে করতে হয়, চাপ দিয়ে করতে হচ্ছে অবস্ট্রাকটিভ ফিচারের জন্য, তার হার্নিয়া হওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, তার আগে বললাম যে ব্যাক ফ্লো হয়ে কিডনি প্রবলেম হতে পারে, হয়তো কিডনিগুলো ফুলে যায়, তাকে হাইড্রোনেফ্রোসিস বলে। তো আমরা যখন আল্ট্রাসাউন্ড করি, প্রস্টেটের ডায়াগনোসিসটা আমাদের বলা হয়ে ওঠেনি, প্রস্টেটের ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট রোল হচ্ছে আল্ট্রাসোনোলজিস্টের। আল্ট্রাসোনোগ্রাফি করে কিন্তু আজকাল আমরা প্রস্টেটের সাইজটা বুঝতে পারি, এবং আমরা প্রস্টেটের ইউরিনের ইভ্যাকুয়েশন পাওয়ারটা, অর্থাৎ আপনার ব্লাডারে পেচ্ছাপ করার পর কতটা পেচ্ছাপ জমে থাকলো সেটাও কিন্তু মেজার করা যায়। তার থেকে আমরা বুঝতে পারি যে প্রস্টেটের সাইজ কতটা বড়, অর্থাৎ এই পেশেন্টটার সাইজটা, প্রস্টেটের নর্মাল সাইজ 18 থেকে 20 গ্রাম, 18 থেকে 20 গ্রাম থেকে বাড়তে পারে 25 গ্রাম হতে পারে, 26 গ্রাম হতে পারে, 30 গ্রাম হওয়া মানে প্রস্টেটটা বড় হয়ে গেছে। এবার একটা 50 বছর লোকের 30 গ্রামটা বড় ধরবো, কিন্তু একটা 70 বছর লোকের 30 গ্রামটাকে আমি বড় ধরবো না, কারণ তার ওটা নর্মাল। কিন্তু 50 বছরে অনেকের আমি 60 গ্রাম প্রস্টেট দেখেছি। আমার প্ল্যান্টে চাকরি করছিলেন, আমি তখন ডিএসপিতে ছিলাম, যখন প্ল্যান্টে চাকরি করছিলেন আমাকে দেখাতে এসেছেন, তার কিন্তু 60 গ্রাম প্রস্টেট প্রবলেম হয়েছে তার। অনেকের, সব মানুষ তো চেহারা এক নয়, বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রকম গ্রোথ ফ্যাক্টর থাকে, যার জন্য আমি আপনাকে বুঝালাম যে কেন প্রস্টেট গ্ল্যান্ড বাড়ে, কি কারণে বাড়ে, কি এনজাইম থাকে, টেস্টোস্টেরনের রোল কি, তার কারোর ক্ষেত্রে সেটা একটু বেশি থাকলো, যার জন্য কি হলো, তার প্রস্টেটটা অল্প বয়সেই বড়। অল্প বয়সটা কিন্তু 50 বছরের পরে, তার আগে নয়। অর্থাৎ অল্প বয়সী লোকেদের হার্ট অ্যাটাক করে মারা গেছে, এমনি আপনারা শোনেন, প্রস্টেট বড় হয়ে গেছে 20 বছর বয়সে, 25-30 বছর বয়সে। আমার মনে হচ্ছে যে এই যে ডিসকাশনটা বা আপনি যে নলেজটা শেয়ার করছেন, এটা আরেকবার আপনাকে ডাকতে হবে, কেননা there are so many things to listen from you and learn from you. আজকে যেহেতু সময়ের একটা অভাব রয়েছে, we are going to say goodbye to all of you, but যেটা বললাম, we are thankful to Dr. Samit Da for sharing his experience and guiding us in this regard. প্রস্টেট সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আগামী দিনে আমাদের প্রচেষ্টা হবে আর একবার বসে আরও পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এই নিয়ে আলোচনা করব। তবে যে প্রিকশনারি মেজারগুলো উনি বললেন, যে সিমটমসগুলো উনি বললেন, আশা করি আপনারা শুনেছেন। অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি কখনো দরকার লাগে, we are always there at Health World to help you out. We are at your doorstep. Take care yourself. Thank you so much and goodbye for this show.